আজকে জ্বালানি তেলের অভাব যখন এই সমালোচনা যারা করেছিল, এই বিএনপি এরাই তো করেছে, কত কথা বলেছে, জামাত বলেছে। তা এখন পাইপলাইনে কেন তেল আনলাম ভারত থেকে? ওই পাইপলাইনে নাকি আমি তেল গ্যাস সব দিয়ে দেব। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি। এখন ওই তেলের উপরই তো ভরসা। ভারতে গালি দিয়ে চিকেন নেক করবে, সেভেন সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সেই ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? বিদ্যুৎ চাইতে হয়। আমরা বিদ্যুৎ আমদানি কেন করলাম সেটা নিয়ে সমালোচনা। আমি পাইপলাইনে তেল কেন আনলাম সমালোচনা। পার্বতীপুর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আসে, নতুন প্রজেক্ট নিলাম নাটোর ডিপো পর্যন্ত যেন তেল আসে। নাটোর ডিপো পর্যন্ত যে প্রজেক্ট, সেই প্রজেক্ট ইউনূস এসেই বন্ধ করে দিল। ওই বাটপার যে বন্ধ করে দিল, এখন তেলের যে অভাব, এটা কি এখন কি করবে? আজকে যদি এই কাজটা শেষ হতো তাহলে এই অভাব তো থাকতো না, এই অভাবটা তো চলে যেত। আমি যত কাজ করেছি সবই সমালোচনা, ঠিক আছে? যারা সমালোচনা করে, যাদের পছন্দ হয় না। মেট্রো রেল করেছি, খুব খারাপ কাজ, তার জন্য মেট্রো রেলে না চড়ে। এক্সপ্রেসওয়ে দিয়ে তার জন্য গাড়ি না চালায়। সেতু একটার পর একটা সব সেতু, ওগুলি যেন পার না হয়। যে রাস্তা করেছে ওই রাস্তার জন্য না চলে, তাহলে তো হয়ে গেল। গালিও দেবেন, ভোগও করবেন, এটা তো হয় না। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। 17ই এপ্রিল যেখানে সরকার গঠন হলো, প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার, সেই সরকার করেছিল বলেই তো স্বাধীন হয়েছিল। আর স্বাধীন হয়েছে বলেই তো আজকে বিভিন্ন পদ পাচ্ছেন। তে পদগুলি রাখেন কেন? সব ছেড়ে দেন, প্রভু পাকিস্তানের কাছে চলে যান, তারা যদি কিছু দেয়। ওদের বুটের লাথিটা খেতে খুব পছন্দ হচ্ছিল এদের। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমরা সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এটা, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমরা এমনকি এই 24 সালে জানুয়ারি তো আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি। কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 আগস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মালি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি? বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইউনূস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। ওই শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো, সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইউনূস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি। 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আরে কার্ডে 120 টাকা না 220 টাকা, কি জানি একটা অঙ্ক। ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায় নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে। মানুষের সাথে ধোকাবাজি ভাওতাবাজি কেন? কিসের জন্য? সারের অভাব।
আমরা নতুন সার কারখানা পলাশে অল্প গ্যাসে অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে, বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না, হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করেছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে, তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে এসে এই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা এখন হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে, ট্রাকে করে বিক্রি করা যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা দিয়েছি। আজকে স্নাইপার রাইফেল কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা তদন্ত করতে হবে। আমি তদন্ত কমিশন গঠন করেছিলাম হাইকোর্টের বিচারপতি দিয়ে। ইউনূস সেই তদন্ত কমিশনকে কাজ করতে দেয় নাই। কেন দেয় নাই আজকে সেটাই। আবু সাইদ যখন মারা গেল, তারপরে তো আমি 18 জুলাই তদন্ত কমিশন করলাম, প্রজ্ঞাপন দিলাম। ইউনূস এসে বন্ধ করে দিল। বন্ধ করেছে কেন? কারণ সমস্ত হত্যাকাণ্ডগুলি তারা করেছে। আর তাদের দোষ হলো জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, যুবদল, এরাই তো করেছে। কাজে আমাদের স্পষ্ট কথা জাতির সামনে তুলে ধরতে হবে। এই স্নাইপার রাইফেল কিভাবে বাংলাদেশের সাথে কারা ব্যবহার করেছে সেগুলি তদন্ত করতে হবে। কারণ এই 14 জুলাই 15 জুলাই থেকে যে সমস্ত হত্যাকাণ্ড এবং অগ্নিসন্ত্রাস করেছে, তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা অপরাধী। সব অপরাধীদের দায় মুক্তি। সমস্ত মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, কাজে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনতে হবে। যত বন্ধ শিল্প কলকারখানা বন্ধ করে শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। আজকে শ্রমিকরা বেকার, প্রোডাকশন কমে গেছে, এমনকি গার্মেন্টস প্রোডাকশন পর্যন্ত রপ্তানি 50%-এর নিচে কমে গেছে। বেকার যুবক সংখ্যা বেড়ে গেছে। আমার সময় বেকারত্ব মাত্র 3% ছিল, অনলি 3%। কোভিড হওয়ার সময় বেড়ে 5% হয়। আজকে লক্ষ লক্ষ যুবক বেকার, তাদের কাজ নেই। প্রাইভেট ব্যাংকে প্রতি বছর 2 থেকে 3 লাখ যুবক চাকরি পেত। আজকে সেই কর্মসংস্থানের পদ বন্ধ। কাজে সমস্ত বন্ধ কলকারখানা খুলে দিতে হবে। ব্যাংকের অরিজিনাল মালিক যারা করেছিল তাদের হাতে দিয়ে ব্যাংকগুলি আবার চালু করাতে হবে। সার, বীজ সহ কৃষি পণ্য কৃষক যাতে সহজলভ্য হয় তার ব্যবস্থা করতে হবে। আমি 2,62,62,লাখ কৃষকরে আমি কৃষি কার্ড দিয়েছিলাম। সাধারণ যে কৃষক, তাদের উৎপাদিত পণ্যের মূল্য, ন্যায্য মূল্য যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং সাধারণ মানুষ আজকে নিরাপত্তা না ঘরে নিরাপদ, না বাইরে নিরাপদ। প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে এবং নারীদের উপরে এই নির্যাতন বন্ধ করতে হবে। নারীদের অধিকার ফিরিয়ে দিতে হবে। নারীরা যে অধিকার আমি দিয়েছিলাম সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজে সেই নারী অধিকার আবার নিশ্চিত করতে হবে। সরকারি, সামরিক, পুলিশ, বিভিন্ন জায়গায় যাদের চাকরি খেয়েছে প্রত্যেকের চাকরিতে পুনর্বহাল করতে হবে। কারণ তাদের অপরাধটা কি? তাদেরকে যেটা হুকুম দেওয়া হয়েছে সেটা করেছে। এখানে তাদের চাকরি যাওয়ার তো কোনো কথা না। কাজে তার প্রত্যেকের চাকরি পুনর্বহাল করতে হবে। আজকে দিন মজুরদের হাহাকার, কাজ নাই। রিক্সাওয়ালা যেটা কামাই করে সেটাতে একবেলা খেতে পারে না। আজকে হকাররা এমনিতে ব্যবসা বাণিজ্য নাই, এমনিতে খেতে পারে না, সে হকারদেরও উৎখাতের নামে আজকে তাদের উপরে নির্যাতন। কেন তাদেরকে এখন উৎখাত করবে? যখন অর্থনৈতিক অবস্থা এত খারাপ, যখন তারা জীবন চালাতে পারে না, ওই হকারগিরি করে তারা কিছু টাকা পায়, নিজের পরিবারকে খাবার দেয়, আজকে তাদেরকে উৎখাত কিসের জন্য? বিউটিফিকেশন। হ্যাঁ, ওই যারা মেকআপ নিয়ে চলে তাদের বিউটিফিকেশন বেশি দরকার হয়, কিন্তু এদের তো পেটে ভাত নাই, সেটা তো বিবেচনা করতে হবে। কাজে আমাদের এই বিষয়গুলি তুলে ধরে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম, আজকে তা ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ শেষ। একটা দেশকে ধ্বংসের কিনারে দাঁড় করে দিয়েছে এই খুনিরা।
কাজে এদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, নারী ক্ষমতা নিশ্চিত করা এবং দেশের মানুষের নির্ধারণ, এমনকি মসজিদ, মাজার শরীফ না হলেও প্রায় 2-3 হাজার মাজার ভেঙে ফেলেছে। কবরের থেকে লাশ তুলে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে। একজন বাউল গান গেল কেন, তাকে হত্যা করে। একজন সুফি, সে একজন প্রফেসর, টিচার, সে তার মতো সে ধর্মটা পালন করে, যার যার ধর্ম সে পালন করবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা তো আছেই কোরআন শরীফে। তাকে খুন করে ফেললো। মানে সব থেকে সস্তা হয়ে গেছে মানুষের জীবন, আর সব থেকে কাজের দক্ষতা মানুষ খুন করা। কারণ ক্ষমতায় বসছে এক খুনি আর বাটপার। এই খুনি বাটপারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে যেখানে আছে, আমি তো বলছি এখন দুঃসময় কেউ ঘরে থাকতে পারে না, হয় আমাদের নেতাকর্মী তো সবই তো জেলে, আর নয়তো বাইরে। যে যখন নেমেছে তখন তাকে গ্রেপ্তার করেছে। আমি যাকেই বলছি আপনি নামেন, অমনি সাথে সাথে গ্রেপ্তার। এখন অনেকে বলে এই কমিটি করে দেন, ওই কমিটি করে দেন, সেল করে দেন, অমুক। আমাদের তো করা আছে, কিন্তু আমি যদি ঘটা করে বলি, কালকেই তো তার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, এমনকি শ্বশুর বাড়ি, তাও তো রাখে না, সবই জ্বালিয়ে দেয়। সেটা প্রোটেকশন কে দেবে? সবাইকে বাস্তবতা মেনে চলতে হবে। দেশ তো বিক্রি হয়ে গেছে, কিন্তু পেলোটা কি? মানুষ কি পেলো? ইউনুস পেয়ে গেছে, সে পেয়ে চলে গেছে, সেটা এখনো বসে আছে এবং ইউনুস সেন্টারে বসে এখনো যত রকম অপপ্রচার চালানো সেটা চালিয়ে যাচ্ছে। এক যুগের বেশি সময় ধরে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, সেই দলগুলো ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলেছিল এবং 2024 সালের 5ই আগস্ট সমগ্র দেশের ছাত্র জনতা সহ সকল নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসেছিল এবং সেই দিন স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশ থেকে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার যা কেড়ে নেওয়া হয়েছিল এক যুগের বেশি সময় ধরে, সেই অধিকারকে আবার বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। প্রিয় বগুড়াবাসী, বাংলাদেশের মানুষ দেখেছিল সেই এক যুগ সময় ধরে যখন মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, আমরা দেখেছিলাম কিভাবে দেশে কথা বলেছিল উন্নয়নের, কিন্তু উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। বাংলাদেশ থেকে এই দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে, দেশের মানুষ দেখেছে সেটি। প্রিয় ভাই বোনেরা, বিগত ফেব্রুয়ারি 12 তারিখে এই দেশের মানুষ তাদের ভোটের অধিকারকে প্রয়োগ করেছে। যেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে দেশের মানুষ কাদেরকে দেশের দায়িত্ব আগামী 5 বছর দিতে চায়। এবং 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী 5 বছর দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম দেশের মানুষকে যে কিভাবে আমরা যদি দায়িত্ব দেয় দেশের মানুষ, তাহলে আমরা কিভাবে দেশ পরিচালনা করব। আজকে এই বগুড়ার গাবতলীতে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করে এসেছি। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনাদের, এরকম হাজার হাজার মানুষের সামনে আমি বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা,
সেই কাজেরও বাস্তবায়ন আমরা শুরু করছি পর্যায়ক্রমিকভাবে। শুধু তাই নয়, এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা ছিল আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করব সরকার গঠন করলে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই কাজটিও আমরা সরকার গঠনের প্রথম 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ সম্পন্ন করেছি, যার ফলে সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ হয়ে গেছে সুদ সহ। প্রিয় ভাই বোনেরা, এই যে পাশে বায়তুল হাফিজ জামে মসজিদ, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠন করতে আমরা সক্ষম হলে পরে এই যে মসজিদ বলেন, এতিমখানা বলেন, এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরুরা আছেন, তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব যাতে এই মানুষগুলো একটু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সেই কাজটি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমরা বলেছিলাম, দেশের মানুষকে বলেছিলাম যে আমরা এই বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার একটি বিখ্যাত কর্মসূচি খাল খনন কর্মসূচি আমরা শুরু করব। কারণ আমরা দেখেছি বর্ষার সময় যে খালগুলো নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিভাবে বর্ষার সময় অনেক এলাকা